আমাদের রাজ্যে বর্তমানে যে সরকারটা আছে বিজেপির নেতৃত্বে চলছে। ইতিমধ্যে 6 বছর 8 মাস সময় অতিক্রম করেছে। 7 বছর পূর্ণ হতে আরো 3-4 মাস বাকি হয়তো। আপনারা যারা আজকের মিছিলে অংশগ্রহণ করেছেন, সামনে বসে আশেপাশে দাঁড়িয়ে সভা শুনছেন, শুধু আপনাদেরকে জিজ্ঞেস করছি না, উদয়পুরের সাধারণ মানুষ, ত্রিপুরার সাধারণ মানুষ, তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই আপনারা কেমন আছেন। কারণ ত্রিপুরার নির্বাচক মণ্ডলের 51% ভোট দিয়ে বামফ্রন্টকে সরকার থেকে সরিয়ে বিজেপির নেতৃত্বে সরকার 2018 সালে ত্রিপুরায় প্রতিষ্ঠিত করেছিলেন। দিল্লিতেও বিজেপির সরকার, রাজ্যেও বিজেপির সরকার, এবং এটা বলতে দ্বিধা নেই 51% ভোটের 18 নির্বাচনে বেশিরভাগ ভোটটা ছিল কংগ্রেস দলের সমর্থক যে ভোটাররা, তাদের ভোট। বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য এমনকি সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়েও কংগ্রেস চেষ্টায় ঘাটতি রাখেনি। কিন্তু শেষ পর্যন্ত যখন বুঝে গিয়েছিল কংগ্রেসের উপর ত্রিপুরার মানুষের আস্থা বিশ্বাস নেই, তারা যা কিছুই বলেন না কেন তাদেরকে ত্রিপুরার মানুষ সরকারে ফিরিয়ে আনবে না। কিন্তু তারা তো বামফ্রন্ট সরকারকে সহ্য করতে পারছেন না। তাদের একক শক্তির ভিত্তিতে তারা ক্ষমতায়ও ফিরে আসতে পারবে না। এরকম একটা জায়গায় দেখা গেল 18 নির্বাচনে কংগ্রেসের প্রায় 40% ভোট, যে ভোটটা তারা পেতেন 42-43%, সেই ভোটটা বিজেপির বাক্সে গেছে। কংগ্রেস 18 নির্বাচনে 2 থেকে 2.5% মাত্র ভোট পেয়েছে। মানুষ কেন ভোট দিলেন? অনেক প্রতিশ্রুতি, কৃষকদের প্রতিশ্রুতি, যুবকদের প্রতিশ্রুতি, বিশেষ করে শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদেরকে প্রতিশ্রুতি। আমি প্রধানত এগুলো বলছি। মানুষের একটা ধারণা হয়েছিল, দেখি না পরিবর্তনের স্লোগান দিয়েছে বামফ্রন্টকে, তো দেখলাম এক নাগাড়ে 25 বছর, এর আগে 10 বছর, 34-35 বছর বামফ্রন্ট সরকার খারাপ কিছু করেছেন এরকম বলার দুঃসাহস আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি 18 বিধানসভা নির্বাচনে সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে প্রচার করেছেন, তারও হয়নি। জানেন তো, একটাই স্লোগান, ভালো করেছে, আমরা আরো ভালো করব। কারণ কেন্দ্র, আমরা রাজ্য, যদি আমাদের সরকার হয় টাকা পয়সার অভাব হবে না, বামফ্রন্টের চাইতে আরো ভালো করব। যে কাজগুলি বামফ্রন্ট সরকারের কাছে আপনাদের দাবি ছিল, তারা তাদের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে পূরণ করতে পারেনি। এটা যে কেন্দ্রীয় সরকার সহযোগিতা না করার কারণে পূরণ করতে পারেনি, এই কথাটা চেপে গিয়ে তারা পূরণ করতে পারেনি। এই কথার সামনে এনে মানুষের কাছে আবেদন করেছেন, আমাদের পরিবর্তনের স্লোগানের সমর্থন করে সরকার তৈরি করতে সাহায্য করুন। অভিজ্ঞতা কি? এই প্রায় বিজেপির 7 বছরের শাসনে ত্রিপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না নিচের দিকে চলে যাচ্ছে? বিজেপির লোকদের জিজ্ঞেস করুন, সিপিআইএম এর লোকদের জিজ্ঞেস করার কথা বলছি না। কংগ্রেস দলের সমর্থক ভোটার যারা 18 নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন, চিনেন তাদেরকে আপনারা, তাদের জিজ্ঞেস করুন
জীবনযাত্রার মান বামফ্রন্ট সরকার যেই জায়গায় তুলে গিয়েছিলেন, এরা সরকার আসার পরে এই 7 বছরে এই মান কি আরো উন্নত হলো না নিচের দিকে চলে গেল? অনাহার অর্ধাহার বন্ধ করেছিল, মানুষের রোজগারের নিশ্চিত ব্যবস্থা করেছিল, গৃহহীন যারা তাদের মাথা গুঁজবার ঘরের ব্যবস্থা করেছিল, ভূমিহীন যারা তাদেরকে জমি দেওয়ার ব্যবস্থা করেছিল, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল। বিদ্যুতে ভারতবর্ষের মধ্যে যে 4-5টা রাজ্য স্বয়ংসম্পূর্ণ, ত্রিপুরাকে তার মধ্যে অন্যতম একটা জায়গায় তুলেছিল। রেল ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত নিয়ে গেল, সড়ক বিস্তার ঘটাতে শুরু করলো। একটা গ্রামে আগে সাইকেল নিয়ে ঢুকা যেত না, বামফ্রন্ট সরকারের আমলে একটা গ্রামে 4 দিক থেকে ঢুকা যায়, ছোট গাড়ি, মাঝারি গাড়ি, বড় গাড়ি নিয়ে। সাইকেল তো প্রশ্নই নাই। এই যে পরিস্থিতি, এই শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদের বেতন ভাতা তুলনামূলকভাবে 2 বছর 3 বছরের ব্যবধানে বামফ্রন্ট সরকার বাড়াবার চেষ্টা করেছে। ডিএনএস অ্যালাউন্স কেন্দ্রীয় হারে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর 2 বার করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। বেকার জাতীয় সমস্যা, সব বেকারদের চাকরির ব্যবস্থা করতে না পারলেও আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব, বামফ্রন্ট সরকারের 20 বছর 25 বছরের শাসনে যত নতুন চাকরি হয়েছে সবকিছু হিসাব করে তারা উপস্থিত করেছেন। প্রতিদিন বামফ্রন্ট সরকার থাকার সময়ে 11 জন করে নতুন ছেলে মেয়ের চাকরি হতো। এরকম একটা জায়গায় ত্রিপুরাকে বামফ্রন্ট সরকার নিয়ে গেছিল। এই 7 বছরে ত্রিপুরা কি এর চাইতে ভালো জায়গায় গেছে না খারাপ দিকে যাচ্ছে? খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে, খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে। আমাদের রাজ্যে অর্ধাহার, অনাহার বাড়ছে। অনাহারী মানুষ যারা লজ্জায় না খেয়ে দিন কাটাচ্ছেন, এটা প্রকাশ্যে বলতে চাইছেন না, কিন্তু মুখের দিকে তাকালে, বাচ্চাদের দিকে তাকালে বুঝতে অসুবিধা হয় না যারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। রোজগার নাই তো। আমাদের রাজ্যের স্বল্প সংখ্যক শিক্ষক, কেরানি, কর্মচারীকে বাদ দিলে পর প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত, তাদের সংখ্যাটা বাদ দিলে পর বেশিরভাগ মানুষ গ্রামে শহরে দৈনন্দিন পরিশ্রম করে, মজুরি ব্যবস্থা করে সারা দিনের পর সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় চাল, ডাল, তেল, নুন নিয়ে বাড়িতে যান, তারপর রান্না করে সারাদিনে একবার সেখানে খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে কাজ, এই কাজ বন্ধ হয়ে গেছে। রেগার কাজ নাই। বামফ্রন্ট সরকারের সময় 94 দিন পর্যন্ত রেগার কাজ তোলা হয়েছিল। উপজাতি এলাকায় 120 থেকে 130 দিন পর্যন্ত তুলেছিল। শুধু রেগার কাজের উপর ভিত্তি করে বামফ্রন্ট সরকার মানুষকে অনাহার অর্ধাহার থেকে মুক্ত করার চেষ্টা করেছেন, ঘটনা তা না। রেগার কাজ তো সব মিলিয়ে 100 দিন, বছর তো 365 দিন, বাকি যে 265 দিন, তার সাথে বেশি সময়ের কাজ বামফ্রন্ট সরকারের যে 20টা 22টা উন্নয়ন দপ্তর আছে, সেগুলোর মাধ্যমে রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, নানা ধরনের কাজের মধ্য দিয়ে মানুষের রোজগারের ব্যবস্থা করেছে। এবং তখন দেখা গেছে রেগার কাজ যারা করেন এবং দৈনন্দিন শ্রমের বিনিময়ে যারা মজুরি অর্জন করেন, কোনো কোনো জায়গায়
তারা মজুরির নগদ টাকার পাশাপাশি চালও পেতেন। সেই মানুষ এই চাল বাড়িতে নিয়ে যেতেন না, যাওয়ার পথে রাস্তায় বিক্রি করে পয়সা পকেটে নিয়ে যেতেন, তার একটা অংশ ব্যাংকে জমা করতেন। এই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে, সম্পূর্ণ পাল্টে গেছে। এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ এলাকা সেটা হচ্ছে কৃষি। কৃষি এবং কৃষক সবচাইতে বেশি আক্রান্ত। এটা শুধু ধান গমের চাষ না, কৃষির সঙ্গে ফল ফসলের চাষ, মাছের চাষ, গরু ছাগল হাঁস মুরগ, এই যে ছোট ছোট পশু পাখি, এই সবগুলোকে নিয়েই কৃষি। এটা উন্নততর অবস্থায় বামফ্রন্ট সরকার নিয়ে গেছিল। ত্রিপুরার কৃষিযোগ্য জমির প্রায় ৯৮ ভাগের মধ্যে নিশ্চিত সেচের ব্যবস্থা করেছিল। কৃষকদের স্বল্প মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করেছিল। কৃষকদের উন্নত মানের বীজ বাইরে থেকে এনে অথবা এখানে সরকারি সহযোগিতায় উৎপাদন করে স্বল্প মূল্যে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছিল। এগুলো সব বন্ধ। এই সরকারের কৃষির দিকে কোনো নজর নেই। ফসল যখন বাজারে বিক্রি করতে আসতো, কেন্দ্রীয় সরকার নানা তালবাহানা করত। এরকম জায়গায় বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ফসল ঘরে আসার পর 1 মাসের মধ্যে এই ফসল যাতে বাজারে ন্যায্য দামে বিক্রি করে হাতে 2-4 টাকা নিতে পারেন, এরকম ব্যবস্থা করেছিল। এখন কি সমস্ত শেষ। ফসল ফলার পর ধার দেনা করে জমি বন্ধক রেখে যে কৃষক ফসল ফলালো বাজারে এখন বিক্রি করতে আসছে, সরকার থেকে কিনবার লোক নাই। 4 মাস 5 মাস পর 5টা-6টা জায়গায় সরকার ফসল কিনতে যান, তখন কৃষকের হাতে আর ধান নাই। এগুলো ফরিয়া যারা অল্প দামে কিনেছে আর সরকারের কাছে বেশি দামে বিক্রি করে লুট করছে। কৃষি এবং কৃষকের স্বার্থের বিরুদ্ধে এই সরকারটা এখন কাজ করছে। এই হচ্ছে পরিস্থিতি। বিদ্যুৎ আমি উল্লেখ করেছি, এক সময় ত্রিপুরার 75 থেকে 80 ভাগ এলাকা দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ পেত না, বাইরে থেকে বিদ্যুৎ আনতে হতো। বামফ্রন্ট সরকার ত্রিপুরার মাটির তলার যে প্রাকৃতিক গ্যাস সেই উত্তোলন করে বিদেশ থেকে যন্ত্র এনে আপনাদের উদয়পুর মহকুমার শালগড়ায় এই বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র স্থাপন করে ভারতবর্ষের 4টা-5টা রাজ্যের মধ্যে ত্রিপুরাকে অন্য জায়গায় তুলে উৎপাদনে উদ্বৃত্ত রাজ্যে পরিণত করেছিল। ত্রিপুরার গ্রামগঞ্জ সহ সর্বত্র বিদ্যুৎ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। বামফ্রন্ট সরকার সারা ত্রিপুরার 2 থেকে 2.5 ভাগ জায়গা বাদ দিলে পর বাকি 97 থেকে 98 ভাগ জায়গায় বিদ্যুৎ নিয়ে গেছে। ত্রিপুরার বিদ্যুৎ অতিরিক্ত সবটা ত্রিপুরা ব্যবহার করতে পারে না। এই বিদ্যুৎ একটা ভালো পরিমাণ বাংলাদেশে বিক্রি করে বছরে সেখানে 65 থেকে 70 কোটি টাকা উপার্জনের ব্যবস্থা করেছে। ত্রিপুরার বিদ্যুৎ আমাদের পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের আসাম সবচেয়ে বড় রাজ্য, আসাম সহ প্রায় 5 থেকে 6টা রাজ্যে এই বিদ্যুৎ বিক্রি করত। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে আলোচনা শুরু করছিলেন, এরপরেও যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে গেছে। বিদ্যুতের বাতি জ্বলে না, বিদ্যুৎ না থাকলে সেচের মেশিন চলে না, সেচ ব্যবস্থা বিপর্যস্ত। বিদ্যুৎ না থাকলে পর বিশুদ্ধ পানীয় জল মোটর ঘুরিয়ে মাটির তলা থেকে তুলে মানুষের ঘরে পাঠাবার যে ব্যবস্থা, গ্রামাঞ্চলে উল্লেখযোগ্য জায়গায় বিদ্যুতের অভাবে এখন এই বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। বিদ্যুৎ এটা দৈনন্দিন। আমাদের শিক্ষা, বামফ্রন্ট সরকার ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাকে শিক্ষায়
প্রথম 4-5টা রাজ্যের মধ্যে উন্নীত করেছিল। সাক্ষরতায় ত্রিপুরা অনেক পেছনে ছিল, 100 জনের মধ্যে 60 জন 65 জন, এটাকে 98 ভাগে তুলে কেরালা 1 নম্বর ছিল, তাকে পেছনে ফেলে ত্রিপুরা 1 নম্বর হয়েছিল। এমন কোনো গ্রাম নাই, মানুষ দাবি করেছেন স্কুল বসায়নি। 50টা পরিবার, উপজাতি অধ্যুষিত এলাকা, গ্রামের অভিভাবকরা এসছেন, মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চারা কেন 5 কিলোমিটার হেঁটে যাবে, তাদেরকে যদি আমরা স্কুলে দিতে যাই তাহলে আমার তো সারাদিনের কাজ থাকবে না, আমার পরিবার কি করে চলবে, আমাদের গ্রামে একটা স্কুল করে দাও, ছাত্র বেশি হবে না কিন্তু আমাদের ছেলে মেয়ে পড়বে না। এই দাবি যখন তারা করত, এমন কোনো জায়গা থেকে মানুষ স্কুল স্থাপন করার দাবি নিয়ে এসছেন, বামফ্রন্ট সরকার তাদেরকে বিফল মনোরোধ করেছেন, একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবেন না। প্রাইমারি স্কুল, সিনিয়র বেসিক স্কুল, মাধ্যমিক স্কুল, দ্বাদশ মানের স্কুল, তার সঙ্গে মহকুমায় মহকুমায় কলেজ এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ব্যাপক তার বিস্তার। ছাত্রের সংখ্যা বেড়েছে, শিক্ষকের সংখ্যা বেড়েছে, অধ্যাপকের সংখ্যা বেড়েছে। এখন অবস্থাটা কি? সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ উল্টো। বামফ্রন্ট সরকারের সময় পড়াশোনা বিনা পয়সায়, স্কুলে খাবার বিনা পয়সায়, এবং প্রথম 9ম শ্রেণী পর্যন্ত, পরবর্তী সময় দ্বাদশ মান পর্যন্ত, 9ম শ্রেণী পর্যন্ত সমস্ত বই, তারপর একাদশ দ্বাদশ মানের জন্য বাছাই করা বই বামফ্রন্ট সরকারের সময় সরকার থেকে টাকা দিয়ে কিনে ছেলে মেয়েদের স্কুলের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। আজকের অবস্থাটা কি? শয়ে শয়ে স্কুল বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানের হাতে স্কুল তুলে দিচ্ছে, হাজার হাজার শিক্ষকের পদ বাতিল করে দিচ্ছে, স্কুলে হেডমাস্টার নাই, সব বিষয় পড়াবার লোক নাই, স্কুলে সব ক্লাস হয় না, কিন্তু নিয়মিত পরীক্ষা হয়। যে বিষয়ে পড়া হলো না তার থেকে মাস্টারমশাইরা প্রশ্ন করছেন, আপনাদের ছেলে মেয়েরা পরীক্ষায় বসে বলছেন এই প্রশ্ন কোত্থেকে আসলো, আমরা তো এগুলো পড়িনি, কি করে তার জবাব দেব, উত্তর কি করে লিখব। তাতে করে দেখা যাচ্ছে পাশের হার কমে যাচ্ছে, পাশের হার কমে যাচ্ছে। এবং বিনা পয়সায় পড়ার যে সুযোগ, এটাকে কৌশল করে সেখানে আপনার নতুন নামের স্কুল তৈরি করেছে। সেই স্কুলে বছরে 1200, 1300, 1500 টাকা দিয়ে পড়তে হয়, কিন্তু মাস্টার নাই, ক্লাস হয় না ঠিক মতো। সেই স্কুলের ছেলেরা মেয়েরও এই সমস্যায় পড়ছে। কলেজগুলোতে 24টা 25টা কলেজ, তার মধ্যে 3টা 4টা বাদ দিলে বাকি জায়গায় প্রিন্সিপাল নাই। কলেজগুলিতে বিষয় ভিত্তিক পড়াবার জন্য অধ্যাপক নাই, পড়াশোনা লাটে উঠেছে। পাশের হাত স্কুলে যেমন কম, কলেজগুলিতেও কম। এখন দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 70 জন পরীক্ষায় ফেল করছে। তারা গিয়ে শিক্ষা দপ্তর ঘেরাও করছে, আমাদের না পড়িয়ে, না পড়া জায়গা থেকে প্রশ্ন করে উত্তর লিখতে বলেছে। আমরা যেগুলো পড়লাম না তার উত্তর আমরা কি করে লিখব, তারপর আমাদের তোমরা ফেল করে দিচ্ছ। আমরা এই নীতি মানি না। এরকম পরিস্থিতিতে যারা খবর রাখেন তারা দেখেছেন, আজ থেকে 2 মাস আগে এই সরকার সিদ্ধান্ত করে পরীক্ষায় যারা ফেল করেছে তাদেরকে ঘোষণা দিয়ে পাশ করিয়ে দিলেন। কোথায় যাচ্ছি আমরা? প্রতারণা, প্রবঞ্চনা। কোথায় গেলে পরে ফেল করার পরেও ছাত্ররা দাবি করছে বলে পাশ করিয়ে দিচ্ছে, এটা হতে পারে? তোমরা বরং সময় নিতে পারতে। ঠিক আছে, আমরা 3 মাস সময় দিলাম, তোমাদের যে বিষয়গুলো পড়ানো হয়নি এই সময়ের মধ্যে এগুলো পড়িয়ে নিয়ে তারপর তোমাদের পরীক্ষা নেব। এর মধ্যে যারা পাস করবে তাদেরকে আমরা পাস করাবো। কিছুই করলো না, তার মানেটা কি? পড়তে হবে না, শিখতে হবে না, তারপরে আসবে লিখতে হবে না, এমনিতেই তোমরা পাস করবে, আমরা আছি তো, আমরা পাস করিয়ে দেব। এরকম একটা জায়গায় শিক্ষাটাকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ধ্বংস করছেন। স্বাস্থ্য,
এই সরকার আসার পর নতুন কোনো হাসপাতাল হয়েছে কেউ বলতে পারবে? গ্রামে গ্রামে বামফ্রন্ট সরকার একদিকে যেমন স্কুল করেছে, আরেকদিকে হাসপাতাল করেছে। গ্রামে গ্রামে ডাক্তারের সংখ্যা বাড়িয়েছে, নার্সের সংখ্যা বাড়িয়েছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়িয়েছে। গ্রামের হাসপাতালেই যাতে বিভিন্ন বিষয়ের পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্রপাতি থাকে, কোটি কোটি টাকা খরচ করে সেগুলো প্রতিষ্ঠিত করেছে। হাসপাতালে ভর্তি করিয়ে ডাক্তার বাবুরা গ্রামের লোকদের গ্রামেই যাতে চিকিৎসা করতে পারেন তার ব্যবস্থা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়েছে। এখন অবস্থাটা কি? সমস্ত কিছু উল্টে গেছে, সমস্ত কিছু উল্টে গেছে। যেখানে 10 জন ডাক্তার দরকার 2 জন ডাক্তার, যেখানে 20 জন নার্স দরকার 5 জন নার্স, যেখানে 10 জন স্বাস্থ্যকর্মী দরকার সেখানে 3 জন স্বাস্থ্যকর্মী। হাসপাতালে, গ্রামের হাসপাতালে ডাক্তার বাবুরা রুগীদের ভর্তি করায় না। ভর্তি করালে খাবার দিতে হবে, পয়সা নাকি নাই। ডাক্তারবাবু তো পকেট থেকে পয়সা দিয়ে রুগীকে খাওয়াবেন না। সরকার তার বাজেট থেকে টাকা বরাদ্দ করে হাসপাতালে দেবেন, বরাদ্দই করছে না। ঔষধ, বামফ্রন্ট সরকার আপনার 10টা ওষুধ লাগলে সবগুলি ওষুধ বিনা পয়সায় হাসপাতাল থেকে দিতেন, এরকম দাবি আমরা করছি না। কিন্তু 10টার মধ্যে 3টা 4টা 5টা 7টা বিনা পয়সায় হাসপাতাল থেকেই রুগীদের দেওয়ার ব্যবস্থা হয়েছে, খাবারের ব্যবস্থা হয়েছে। তারপরেও যারা আরো বড় হাসপাতালে গিয়ে চিকিৎসিত হওয়া দরকার, সরকার থেকে পয়সা দিয়ে অ্যাম্বুলেন্সে রুগীদের পাঠাবার ব্যবস্থা হতো, পকেট থেকে পয়সা লাগতো না। এখন হাসপাতালে ছোটখাটো অপারেশন করতে গেলে সুই, সুতা, ব্যান্ডেজ, তুলা এগুলো পর্যন্ত রুগীকে কিনে দিতে হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় যে চিকিৎসাটা ঠিকমতো হচ্ছে না বা হলেও রুগী সুস্থ হচ্ছেন না, আরো উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো দরকার। বামফ্রন্ট সরকারের সময় ডাক্তারবাবু মনে করেছেন, রুগী ইচ্ছা করেছেন, ত্রিপুরা যখন হলো না আমি বাইরে গিয়ে চিকিৎসা করতে চাই, আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। বামফ্রন্ট সরকারের সময় কোনো বাধা ছিল না। এই সরকার আসার পর 1 বছরের ব্যবধানে সেখানে ভরং করে ঘোষণা করলেন সব চিকিৎসা ত্রিপুরার মধ্যে হয়, কাজে এখন বাইরে আর রেফার করা যাবে না, পাঠানো যাবে না। ফলে ডাক্তাররা ভয় পেয়ে গেছেন। এর মধ্যে 2 জন 4 জন ডাক্তার সাহস করে জিবি হাসপাতালের, আইজিএম হাসপাতালের, এরা যখন বুঝতে পারছেন চিকিৎসাটা এখানে হচ্ছে না, বাইরে পাঠাতে হবে, এরা যখন রেফার করছে তাদেরকে বদলি করে দিচ্ছে। বাহাদুরির একটা সীমা থাকা উচিত। তো জনবিরোধী দুশ্মন এই সরকারটা, তাহলে একটার পর একটা জায়গায় আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। বেকারদের কাজ ফোন নাম্বার দিয়ে ভোটের পর যারাই প্রথম ফোন করবেন এই নম্বরে, সরকার যদি তৈরি করতে পারেন তারাই সবার আগে চাকরি পাবেন। ইন্টারভিউ, লেখাজোকা, পরীক্ষা এগুলো কিছু আসবে না। সেই যে ভদ্রলোক প্রতারক, তারপরে একবার এসেছিলেন, ঘেরাও হয়েছেন যুবকদের দ্বারা, যে বামপন্থী যুবক না, বিজেপিকে সরকারে আনতে যারা প্রলোভনার ফাঁদে পা দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করেছিলেন তাদের একটা অংশ, আর প্রেস ক্লাবে সাংবাদিকরা তাদের মতো বেকার আছে। প্রশ্ন বানে তাকে যখন জর্জরিত করছে তখন সে বলছে ত্রিপুরার মানুষ আমাদের এই কথা বিশ্বাস করলো কেন? বলে তোমরাই তো পরিবর্তনের স্লোগান দিয়েছ। ইন্টারভিউ ছাড়া কি করে চাকরি হয়? চাকরি পেতে গেলে একটা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগে, এগুলোর প্রমাণপত্র লাগে, এগুলো পরীক্ষা না করে কি করে চাকরি হয়? এই যে বলে গেলেন, এই ভদ্রলোক ত্রিপুরা এখন আর আসছেন না, তার নামও শুনি না। ভারতবর্ষের অন্য কোনো জায়গায় বিজেপি বা আরএসএস এর হয়েছে প্রকাশ্যে ত্রিপুরার মতো এখন কাজ করে মাটি বালু সরাতে হবে। আমাদের দাবি ছিল রেগার কাজ বাড়ান, জমির মালিককে রেগার কাজ দিন, সেই তার জমির উপর থেকে বালি সরাবে, আবার ফসল করার অবস্থা আনবে এবং নিজেরা দুবেলা খেয়ে পরে বেঁচে থাকবার চেষ্টা করবে।
করেনি। পুকুরের মাছ ভেসে গেছে। এখন সেই পুকুরে চারাপোনা ফেলবার মতো পয়সা নাই, সেই চারাপোনাকে খাবারের যে সামগ্রী দেওয়ার মতো ব্যবস্থা নাই। এ হচ্ছে পরিস্থিতি। মাছের চাষ, কৃষিকাজ, এগুলোর জন্য নানা যন্ত্রপাতি বামফ্রন্ট সরকারের সময় ভর্তুকিতে দিয়ে সাহায্য করা হতো, এগুলি বন্ধ। আবার অন্ধ্র থেকে, তামিলনাড়ু থেকে মাছ আসতে শুরু করেছে। ত্রিপুরার মাছের উৎপাদন নিচে চলে গেছে। তাহলে আপনি কি করে ভালো থাকবেন? পরিস্থিতি আজকে এরকম একটা জায়গায় চলে গেছে। আইন শৃঙ্খলা, আপনাদের এখানে দাবির মধ্যে যেটা উল্লেখ করেছেন, আইন শৃঙ্খলা বলে কিছু আছে ত্রিপুরায়? প্রতিদিন খুন হয়ে যাচ্ছে, যেখানে সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে। বিস্তৃত বলে তো আমি সময় নেব না। আপনাদের উদয়পুর মহকুমার অভিজ্ঞতা কি? এই 6 বছরের মধ্যে থানায় পুলিশের নিয়ন্ত্রণে থানাদারদের হাতে আক্রান্ত হয়ে যার বিরুদ্ধে অভিযোগ করেছে, বিচারের আগে তাকে গ্রেপ্তার করে এনেছে, এই থানায় তার উপর আক্রমণ সংঘটিত করেছে, পরিণতিতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উদয়পুরের থানায় এরকম ঘটনা 3টা ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি, একটা দাঁড়ি করে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সারা ত্রিপুরায় থানেদারদের হাতে থানার ভেতরে আক্রমণে 7 থেকে 8 জন এরকম ভাবে নিহত হয়েছে। কোথায় আইন শৃঙ্খলা? কোনো আইন শৃঙ্খলা নেই। মেয়েদের উপর যে বিভৎস আক্রমণ সংঘটিত হচ্ছে, মায়ের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। থানায় গেলে পর দারোগারা বলছেন, কেন মামলা করতে এসছেন? গ্রামে যান, মণ্ডলের লোকদের সঙ্গে কথা বলুন, তারা মীমাংসা করে দেবে। শুধু শুধু পয়সা খরচ করছেন, আমাদের কোনো বেকায়দায় ফেলছেন। অদ্ভুত সমস্ত ঘটনা। কি হচ্ছে এখন? স্কুলে বাচ্চাদের পাঠিয়ে, বিশেষ করে মেয়ে কন্যা সন্তান, বাড়িতে না ফেরা পর্যন্ত মা বাবা দরজায় দাঁড়িয়ে থাকছেন। দেখা যাচ্ছে গত 3 দিন 4 দিনে দেখলাম ক্লাস 6, 7 পড়ুয়া স্কুলের বাচ্চা, কোথাও 1 জন, কোথাও 2 জন, কোথাও 3 জন, তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে, নির্যাতন করে জঙ্গলে ফেলে চলে যাচ্ছে। এরা আহত হয়, রক্তাক্ত হয়, কাঁদতে কাঁদতে পাশের বাড়িতে যাচ্ছে। সেই মানুষরা খুঁজে পেতে তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোথায় পুলিশ? এই যে জায়গাটাতে ত্রিপুরা চলে গেল, সরকারটা কোথায়? এই পরিবর্তনের জন্য স্লোগান। এরকম একটা পরিস্থিতি ত্রিপুরায় তৈরি হবে, তার জন্য ভোট দিয়েছিলেন আপনারা। 51% মানুষ। আপনারা বুঝতে পেরেছিলেন ভুল করে ফেলেছি। তাই দেখা গেল 23-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 39% ভোট পেল, আসন 11টা কমল। 39% ভোটের মধ্যে প্রায় 15 থেকে 20% রিগিং করা ভোট। উদয়পুরে তো আপনারা ভোটে দিতে পারেননি, পোলিং এজেন্ট ঢুকাতে পারেননি। যারা ঢুকেছে তারা বেরিয়ে আসতে পারছে না। মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করে পুলিশের সাহায্য নিয়ে অনুমতি এনে বাড়িতে পৌঁছে দিয়েছেন। ভোট গণতেই আপনারা যাননি। কাজেই হিসাব হচ্ছে 18 নির্বাচনে যে 51টা ভোট পেয়েছিলেন, প্রকৃত অর্থে 23 নির্বাচনে বিজেপি 22-25-এর বেশি ভোট পায়নি, কারণ মানুষের মোহ ভেঙেছে। তাহলে সরকারটা কি করে আছে? প্রতারক, তীব্রমথা, বাধ্যত বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়ে, কারণ বুঝতে পেরেছেন মানুষ ক্ষুব্ধ বিজেপির বিরুদ্ধে। ব্যর্থ, প্রবঞ্চক, প্রতারক, অপদার্থ সরকার। কাজেই এই সরকারের পরিবর্তন চান, কিন্তু পরিবর্তন হলে কে হবে সরকার? বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে।
তীব্রামথা ওই টিউজাসের মতো কমিউনিস্ট বিদ্বেষী। কমিউনিস্ট বিদ্বেষের অর্থ কি? কমিউনিস্টরা উপজাতি, তপশিলি, সংখ্যালঘু নির্বিশেষে নারী, পুরুষ, গরিব মানুষ, তাদের জন্য লড়াই। আজকেও যখন আমরা লড়াই এখানে মিলিত হয়েছে, সরকারে গিয়ে তাদের জন্যই সরকারটা কাজ করেছে। তা যদি আবার তাদের সুযোগ দেওয়া হয়, তাহলে তার কোনোদিনই তাদেরকে সরকার থেকে হটানো যাবে না। কাজেই এরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিশেষ করে উপজাতিদের ভোট যাতে সিপিআইএমের দিকে আসতে না পারে, এই ভোট আটকে 19টা ভোট পেয়ে চেহারাটা পরিষ্কার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এই রাজার ছেলে 1 বছর পর পর নতুন নতুন স্লোগান দিচ্ছেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্র্যান্ড ত্রিপুরাল্যান্ড, তারপরে কৃষ্টি সংস্কৃতির উন্নয়ন, কেন্দ্রের কমিটি তৈরি করা, 6 মাসের মধ্যে সমস্যার সমাধান, এগুলি কিছু হচ্ছে না। এখন নতুন করে স্লোগান আনছেন ত্রিপুরার 60 সদস্য বিধানসভায় 26টি আসন সংরক্ষণ করতে হবে। এখন দায়িত্ব নিয়েছেন ট্রাইবেলরা তো আছেই, তারপরে মণিপুরীদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। ভারতবর্ষের কোথাও আছে নাকি মণিপুরীদের জন্য আসন সংরক্ষণ? এগুলো অর্থটা কি? আরেকটা প্রতারণার ছল। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে। এদের কাছে কিছু প্রত্যাশা করলে আরো ঠকবেন। তাই আমি দেখছিলাম আজ থেকে 4 দিন আগে বিজেপির প্রাক্তন ত্রিপুরা রাজ্যের সভাপতি সাংবাদিকরা জিজ্ঞেস করার পর যে কেমন চলছে আপনাদের সরকার, বলে কিসের সরকার? আমাদের সরকার, আমরা কোথায়? আমাদের তো কোনো গুরুত্বই নাই। আমাদের জায়গা তো কংগ্রেস থেকে যারা বিজেপিতে ঢুকেছেন তারাই দখল করে নিয়েছে। কি বলছেন? এখন যদি ভোট হয় ত্রিপুরায়, ঠিক মতো যদি মানুষ ভোট দিতে পারেন, এই সরকারটা ক্ষমতাচ্যুত হবে, এরা আর সরকারে আসতে পারবে না। বিজেপির বক্তব্য খুঁজলে পরে পাবেন, এটা আমার তৈরি করার কথা না। এই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলবো, লড়াই ছাড়া 28-এর বিধানসভা নির্বাচন আসুক, এখন মিছিল মিটিং নাই বা করলাম, আমাদের বেশি ডাকা ঝুঁকি করবেন না। ভোটের 3 মাস আগে আমাদের ডাকবেন, আমরা বেরোবো। আমাদের পার্টিটা কি এরকম নাকি? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী? আমি আমার নিজের জীবনের কথা বলছি। কমিউনিস্ট পার্টিতে যখন আমাদের আনা হয়, বিধানসভায় দাঁড়াবো, বিধায়ক হব, মন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব, এক টাকারে 20 বছর মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করব, এরকম কোনো স্বপ্ন কিন্তু আমাদের কেউ দেয়নি। প্রথম এখানে সিনেমা হলের উল্টো দিকে কাঠের মিস্ত্রি, তাদের দোকানে সন্ধ্যায় নরেশ ঘোষ দীপেন চক্রবর্তীকে নিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। কারণটা কি? আমি আজকে মিছিল করে আসবার সময় ধর্মাশ্রমের দিকে মুখ ঘুরিয়ে দেখছিলাম। কালোবাজারি বন্ধ করার জন্যে, বেআইনি মজুতদারি বন্ধ করার জন্যে আন্দোলনে নেমেছিলাম আমরা। বেআইনি মজুত উদ্ধার করে এই ধর্মাশ্রমে আমরা জমায়েত করেছিলাম। মাস্টারমশাইরা পরামর্শ দিয়েছিলেন, দাম সস্তা নির্ধারণ করে মাইক বাজিয়ে বলেছিলাম এখান থেকে এই দামে জিনিস পাবেন। সেই জিনিস আমরা বন্টন করার চেষ্টা করেছিলাম। তারপর চন্দ্রপুরের পাশে সংরক্ষিত বনাঞ্চল, নরেশ ভট্টাচার্য ত্রিপুরারই লোক, এই জগন্নাথ দিঘির দক্ষিণ পারে বাড়ি। ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে কোনো বিরোধ নেই, তিনি আমাকে সন্তানের মতোই স্নেহ করতেন। তিনি হচ্ছে তখন ফরেস্টের সবচেয়ে বড় অফিসার। কংগ্রেস সরকারের সিদ্ধান্ত, ফরেস্টের মধ্যে ট্রাইবেলদের থাকতে দেওয়া হবে না, তাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা এখানে মহাবীর ব্যায়ামাগার ছিল, সকালবেলা এখানে ব্যায়াম করতে আসতাম। তখন পত্রপত্রিকা নাই, এত টিভি নাই, রেডিও কম করতো। একজন মুসলিম ছিলেন গাড়ির মালিক, আমি এখনো ভুলে যাইনি, খিলপাড়া মালিকের বাড়ি। এখানে গিয়ে যখন আমরা গাড়ি চাইলাম, গাড়ি দিল। এই গাড়ি নিয়ে চন্দ্রপুরে গিয়ে চন্দ্রপুরের বাজারের দোকান থেকে 2-4 জন নিয়ে সেই গ্রাম আমরা দেখতে গেলাম। লোকটাই জন নাই, মানুষ দেখে কুকুর পর্যন্ত পালিয়ে গেল, রান্না করা খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝতে পারলাম
কি আক্রমণ সেখানে সংঘটিত করেছে। এই সমস্ত খবর পেয়ে খাদ্য আন্দোলন, বেআইনি মজুতদারির বিরুদ্ধে আন্দোলন, ন্যায্য মূল্যে জিনিসের দামের আন্দোলন এবং এই যে ট্রাইবেলদেরকে উচ্ছেদ করবার জন্য ফরেস্ট দপ্তর থেকে জুলুম, এর বিরুদ্ধে যে আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা, কমিউনিস্ট পার্টি তখন উদয়পুরে কি কজন মেম্বার আমরা চিনিও না, জানিও না। তখন যারা আমরা গিয়েছিলাম এরকম 3-4 জনের সঙ্গে নরেশ ঘোষ উদ্যোগ নিয়ে নৃপেন চক্রবর্তীকে এনে আমাদের সঙ্গে মিটিংয়ে বসিয়েছে। আমাদের তো বলেননি কমিউনিস্ট পার্টিতে যোগ দাও, এমএলএ বানিয়ে দেবো, মন্ত্রী বানাবো, মুখ্যমন্ত্রী করব, এক টাকারে 20 বছর 25 বছর। তখন ত্রিপুরা বিধানসভায় সব মিলিয়ে কমিউনিস্ট পার্টির এমএলএ হচ্ছে 2 জন আর 3 জন। সরকার তৈরি করার প্রশ্নটা কোত্থেকে আসে? লড়াই শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, শিক্ষক, কেরানি, কর্মচারী, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের বেঁচে পড়তে থাকবার যে সমস্যা, এই সমস্যা নিয়ে লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়েই এগোতে এগোতে ভোট একটা লড়াই, গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই। এই লড়াই যখন আসে, সেই লড়াইয়ে অংশগ্রহণ করতে করতে গিয়ে দেখা গেল 1977 ডিসেম্বরের নির্বাচন, ফল ঘোষিত হলো 78-এ, বামফ্রন্ট 60-এর মধ্যে 56টা আসন পেল, সরকার তৈরি করল। কাজেই সেই সরকার চলল 10 বছর, দাঙ্গা সংগঠিত করল, পেছন থেকে কংগ্রেস মদত দিল, কেন্দ্র নীরব থাকল, সরকার উচ্ছেদ করল। 5 বছর আধা বিশেষরে সন্ত্রাস, কংগ্রেস এবং উপজাতি যুব সমিতি যারা স্লোগান দিয়েছিল আমরা লালও না সাদাও না, পরিষ্কার তারা কংগ্রেসের পেটে ঢুকে গেল। 5 বছর আধা বিশেষরে সন্ত্রাস, তার বিরুদ্ধে লড়াই। আবার ভোট আসলো, এদেরকে পরাস্ত করল, বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করলো। এক নাগারে 25 বছর, দশরথদেব 5 বছর, তার পরবর্তী সময় 20 বছর 25 বছর। সেই জায়গায় একদিকে সন্ত্রাসবাদী, আরেকদিকে কংগ্রেসের পরোক্ষ মদতে বিজেপির নামে সরকার তৈরি করলো। এখন 6 বছর 7 বছর গেল। তো এই লড়াইগুলি যদি আমরা না করতাম, কমিউনিস্ট পার্টি যদি ঝান্ডা নিয়ে ঘরে বসে থাকতেন, তাহলে বামফ্রন্ট সরকার এই 2 দফায় 34 বছর সরকার করতে পারত। এবং এই সরকার তার কাজের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে জনমুখী যদি সরকার হয়, তাহলে জনস্বার্থে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে চাইলে একটা সরকার কি কি করতে পারে, এই সরকারটা তো প্রমাণ করে দিয়ে গেছে। কাজেই আবার 28-এর ভোটের সময় এই সরকারটাকে আনবার জন্যে তখন আমাদের দেখবেন, তখন আমরা যাবার এই সময় আমরা ঘুমে থাকবো, এটা হয় নাকি? আপনি 28-এর নির্বাচনে গিয়ে যখন ভোট চাইবেন, কেন আপনাকে ভোট দেবে? মানুষ বলবে না জিনিসের দাম বাড়লো, তোমরা কিছু বললে না? রেশন ব্যবস্থা ভেঙে ফেললো, তোমরা কিছু বলছো না? স্কুলে মাস্টার নাই, স্কুল তুলে দিচ্ছে, তোমরা কিছু বলছো না? হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই, তোমরা কিছু বলছো না? রাস্তাঘাট ভেঙে চৌচিত, ফসল মাটির তলায়, পুকুরের মাছ ভেসে গেল, কৃষকদের সাহায্য করছে না, ঘরবাড়ি তৈরি করতে পারছে না। তো কিসের জন্য তোমাদের ভোট দেবে? তোমরা কি ভোটের পার্টি? আমরা যেটা বলতে চাইছি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভোটের পার্টি না, লড়াইয়ের পার্টি। শ্রেণীহীন শোষণমুক্ত একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাইছি, যেটাকে সমাজতন্ত্র বলে। এটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে মানুষের মধ্যে আমরা কাজ করছি। দৈনন্দিন মানুষের জীবনের যে সমস্যা, এগুলো নিয়ে লড়াই হবে। এই লড়াই করতে করতে 5 বছরের ব্যবধানে যখন ভোট আসবে, এই লড়াইয়ে আমরা যারা অংশগ্রহণ করলাম তাদের পক্ষ থেকে মানুষের কাছে যাব, এই লড়াইটাকে বিধানসভার ভেতরে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের স্বার্থ রক্ষায় একটা সরকার তৈরি করতে পারার জন্য ভোট দিয়ে জয়যুক্ত করুন, সরকার তৈরি করুন। তাহলে তো মানুষ আপনাকে ভোট দেবে। তা যদি আপনি না করেন, 5 বছর চুপ করে থাকলেন, 5 বছর পরে গিয়ে ভোট চাইলেন, কেন আপনাকে ভোট দেবে? এই কারণে বলছি, এই যে লড়াই নতুন করে আপনারা মাঠে নামলেন, এটাকে অব্যাহত রাখতে হবে, চালু রাখতে হবে। সাহস বাড়ছে, বিজেপি হয়তো অনেকেই পেয়েছে, জনসমর্থন হারিয়েছে, নাহলে রিগিং করে কেন ভোটে? এমনিতেই যদি ভোট পেয়ে জিতত তাহলে তো রিগিং করতো না। রিগিং করাটাই তো তাদের দুর্বলতার লক্ষণ, ভয়ের লক্ষণ। তাই আপনাদের কাছে যেটা আবেদন করি,
এই যে বিষয়গুলো এখানে বললাম, এই বিষয়গুলো বাদ দিয়ে আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, এগুলো নিয়ে বিচার করে নিজেদের মধ্যে ভাগ বিভাজন তৈরি করার কোনো অর্থ নাই। বিজেপি এই যে সমস্যাগুলো জ্বলন্ত, যেগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, আপনারা গলা ফাটিয়ে স্লোগান দিয়ে মিছিল করে আসলেন, আপনারা দেখেছেন এই উদয়পুর শহরে, এর আগেও তো মিছিল করেছেন। এভাবে দোকান থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে রিক্সা থামিয়ে মানুষ যেখানে সেখানে আপনাদের মিছিল পরখ করার চেষ্টা করছে। একটা আনন্দ, চাপা আনন্দ, প্রকাশ্যে হয়তো আনন্দ প্রকাশ করতে পারছেন না, তাদের আবার ভয় বিজেপির দুর্বৃত্তরা আমাদের দেখে ফেলে, আমরা হাসছি, আনন্দ প্রকাশ করছি, আপনারা আবার আক্রান্ত হয়ে, এটা তো কাপুরুষ, করতেও পারে। আক্রান্ত হয়েছিল তো বাদল চৌধুরীদের নেতৃত্বে মিছিল এখানে 2 বছর 3 বছর আগে। সেই জায়গাটা রতনকে দেখে আমি চিহ্নিত করছিলাম, এখানেই তো তোমরা আক্রান্ত হয়েছিলেন। রতন বলছেন যে হ্যাঁ, এই পেছন জায়গাটায় আমরা আক্রান্ত হয়েছিলাম। কই আক্রান্ত নেই, কোত্থেকে হবে? এই ছেলেরাই তো বুঝতে পারছে নিজেরা নিজেদের পায়ে আমরা কুলুপ মেরেছি, ভুল করেছি, এদের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। মন্ত্রী, বিধায়ক, মন্ডলের কিছু নেতা ভোট বুজরুকি করে দখল করেছেন, এরাই লুণ্ঠন করছে। কাজে এদের বিরুদ্ধে লড়াই না করে 28-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার তৈরি করে ফেলবো, এই চিন্তা করলে ভুল করা হবে। সরকারটা যেমন ব্যর্থ, এডিসিটাও ব্যর্থ, স্বাভাবিক। তারা তো বিজেপির পেটেই ঢুকে গেছেন, আমরা প্রথম থেকে বলছিলাম, অনেকে বিশ্বাস করেননি, এখন বুঝতে পারছেন। কাজে ফারাকটা কি? কংগ্রেস টিউজেসের মধ্যে যেমন ফারাক ছিল না, বিজেপি এবং তীব্রামথার মধ্যে কি ফারাক? কোনো ফারাক নাই। আপনাদের কাছে যেটা বলব, এই সময়ের মধ্যে ত্রিপুরায় আপনার কতগুলি সরকার দেখলেন? রাজন্য শাসনের কথা বাদ দিন, কংগ্রেসের সরকার দেখেছেন, বামফ্রন্ট সরকার দেখেছেন, কংগ্রেস যুব সমিতির সরকার দেখেছেন, আবার বামফ্রন্ট সরকার দেখেছেন, আপনারাই তৈরি করেছেন। এখন বিজেপি সরকার, বিজেপি এবং তীব্রামথা মিলে সরকার, কেন্দ্রের সরকার তাদের পেছনে আছে। সবগুলো সরকার দেখার মধ্য দিয়ে ত্রিপুরায় তো আর কোনো রাজনৈতিক দল নাই যারা সরকারে যেতে পারেনি। তার মধ্যে একটা দল আছে, আমরা বাঙালি, তাদের পেছনের নেতা হচ্ছে আনন্দমার্গ, এরাও কমিউনিস্ট বিদ্বেষী, গরিবের শত্রু, ধর্মের কথা বর্ণের কথা বলে বিভাজন তৈরি করে বাঙালি অবাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করে। এরাও দাঙ্গায় মদত দিয়েছে, তাদের পক্ষে ভোটে দাঁড়িয়ে জেতবার ক্ষমতা নেই। একটা আসলে কোনো কারণে একজন মহিলা জিতেছিলেন, উনি আমার মাতৃসমা, তিনি এখন নেই, অত্যন্ত ভালো মহিলা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি করে জিতলেন? বলে আমি তো বলতে পারবো না রে বাপু, আমাকে এসে বললো, আমার স্বামীও বললেন, তিনি ডাক্তারবাবু দাঁড়িয়ে যাও। আমি যে জিতবো আমি বুঝতেই পারিনি। তিনি বিধানসভায় কোনো 5 বছরের কোনো কথাও বলেননি। তিনি আবার তাদের বাড়ি, জায়গা, জমি সমস্ত বামফ্রন্ট সরকারকে তুলে দিয়ে বলেছেন, আমার স্বামীর নামে এই জায়গায় একটা কিছু করুন, আমরা করেছি। তাহলে এই দলটা বাদ দিলে পর ত্রিপুরার আর কোনো রাজনৈতিক দল নাই যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, কোনো না কোনোভাবে সরকারে অংশগ্রহণ করেনি, এরকম কোনো দল নাই। তাহলে কোন সরকারটা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছে? বুকে হাত দিয়ে বলুন তো, বামফ্রন্ট সরকার ছাড়া জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ছোট মাঝারি ব্যবসায়ী, শিক্ষক, কেরানি, কর্মচারী, ছাত্র, যুবক, তাদের স্বার্থে কে কাজ করেছে? কাজে এই ধরনের সরকার যদি ভবিষ্যৎ দিনে আনতে হয়, সেটা 28-এর নির্বাচনের সময় ভাববেন। এখন দৈনন্দিন যে সমস্যা, আপনি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লড়াইটা তীব্র করতে হবে, আরও নতুন লোককে আনতে হবে। বিজেপি লোকদের সঙ্গে কথা বলুন, দেখবেন তাদের অনেক লোক আপনাদের সঙ্গে আস্তে আস্তে ভিড় জমাবে, লোক বাড়বে, শক্তি বাড়বে। কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে ভিন্ন কোনো পথ নাই লড়াই ছাড়া। এই পথে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে জীবন সমস্যার সুরাহা এবং এই যে জনবৃদ্ধি, ফেসিবাদী যে সরকারটা, তাদেরকে ধীরে ধীরে ক্ষমতার থেকে উৎখাত করবার জন্যে সামনের দিনের আমাদের যে লড়াইটা, সংগ্রামটা, তাকে আরও প্রশস্ত, ব্যাপৃত এবং নতুন মানুষকে সংগত করার কাজে আপনারা ভূমিকা নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।